সমাজ আমাদের অভ্যস্ত থাকে সবসময়, বা অভ্যস্ত ছিল বলা ভালো। এখন ঘড়িতে বাজে 3:32, তার আগে অবধি যে শিক্ষক হয়েছে ছাত্র পিটিয়ে লাঠি ভাঙবে, স্কেল ভাঙবে, বিকাশ ভবনের দরজা ভাঙবে আজকে শিক্ষক, এই রকম পরিস্থিতির সৃষ্টি হলো কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কামাল স্যার। স্যার, শিক্ষক গেট ভাঙছে, তাহলে কি শিক্ষকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল আজকে, তাই জন্য এই পরিস্থিতি, নাকি শুধুমাত্র দুর্নীতির দায় ঘাট থেকে ঝেড়ে ফেলতে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো? দেখুন, যে যাই হোক না কেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে শিক্ষক মহাশয় তারা যে হাতে পেন নিয়ে তারা ছাত্রছাত্রী তৈরি করেছে, আইএস ডব্লিউবিসিএস পুলিশ অফিসার তৈরি করেছে, সেখানে ওই সরকারি সম্পত্তি নষ্ট করাটা আমি মেনে নিতে পারলাম না। কিন্তু বাদবাকি তাদের সঙ্গে আমি আছি, প্রথম থেকে ছিলাম, আছি। এবং আজকেরই মমতার প্রশাসন এবং পুলিশ তারা কিন্তু পুরো 100 মার্কস পেয়ে গেল, কারণ তারা কিন্তু খুব ধৈর্য দেখিয়েছে। এবং এই যে দেখুন একটি কথা, ওখানে কতজন আছে, 1000 2000, তাহলে 25,752 জনার বাদবাকি জন কোথায়? তারা তাদের মা বাবা সবাইকে নিয়ে এসে 3 দিন ওখানে যদি ধর্নায় বসতো শান্তিপূর্ণভাবে, আমি বলেছি শান্তিপূর্ণভাবে ধর্নায়, ঠিক আছে, সরকার মাথা নত করতে বাধ্য। আর যদিও এই যারা আজকের আন্দোলন করছে এরা কিন্তু এর আগে ওদের সঙ্গে বৈঠকে বসেছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর পিছনে ছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাত্য বসুর সঙ্গে বসেছিলেন, কিন্তু তখনই যখন সমস্যার সমাধান করতে পারেনি, সেটা এদের ভাবা উচিত ছিল যে এই সরকার ইচ্ছাকৃতভাবে অযোগ্যদের সেভ করবে। সেটা আমরা জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, যারা অযোগ্য লিস্ট কোনোদিনই দেবে না। এখন আজকের 3টে পর্যন্ত ডেডলাইন দিয়েছে শুনলাম আপনার কাছ থেকে, তাহলে এখন তো 3:30 পার হয়ে গেল, তাহলে কথার কি দাম রইল? এবং মমতা ব্যানার্জি তিনি এসে এখন বা কি করবেন? মানে উচ্চ আদালতের, সর্বোচ্চ আদালতের রায় হয়ে গেছে, পরীক্ষায় বসতে হবে আর এদেরকে টাকা ফেরত দিতে হবে, কোনো উপায় নেই। সেখানে কি বা বোঝাপড়া আছে আমি তো বুঝি না, আমি একদম বুঝতে পারছি না এতে বোঝাপড়ার কি আছে। এখন মমতা ব্যানার্জি এসে বা কি সমস্যার সমাধান করবেন? রিভিউ তো সেখানে পড়ে আছে এবং রিভিউয়ের সম্ভাবনা নেই, যা রিভিউয়ে যা লিখেছে তাদের রিভিউয়ের সম্ভাবনা নেই। তো এখন প্রশ্ন যে রাজ্যের এই যে টালমাটাল অবস্থায়, এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত যে আমি কিন্তু এই স্কুলের এই যে চাকরির দুর্নীতি এবং এই যে এরা এখানে নেমে পড়েছে, তাহলে এর দায়বদ্ধতা নিয়ে উনি ইমিডিয়েটলি রিজাইন দিক, সবচেয়ে ভালো। বাংলাটা অন্ততপক্ষে বেঁচে যাক, মানে কিছু দিনের জন্য বাংলাটা বেঁচে যাক আর কি। আমি চাইছি না কে বসবে, আমি বলছি না সিপিএম বসবে, কংগ্রেস আসবে না বিজেপি আসবে, তা আমি বলছি না। এই যে যন্ত্রণা থেকে মুক্তির জন্যে অন্তত বাঙালিদের মুক্তি দিয়ে দিক কিছুদিনের জন্যে। কারণ দেখুন, এই ছাত্র ছাত্রী যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা, সে তাদের যোগ্য আছে অযোগ্য আছে, কারা আছে আমি এখানে বলতে পারবো না, কিন্তু তাদেরকে নিয়ে প্রথম থেকে ছেলে খেলা করছে কেন? আমার প্রশ্ন, কেন প্রথম থেকে তাদের সঙ্গে ছেলে খেলা করছে? আসলে কি জানেন তো, এটা রাজ্য সরকারের অপব্যবস্থার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিয়েছে, পরিষ্কার একেবারে। রাজ্য সরকারের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনি পদক্ষেপ নিয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টকে দোষ দিলে তো হবে না। যদি সুপ্রিম কোর্টকে কেউ দোষ দিয়ে থাকে, সে আমি বলবো বিরাট আহম্মক। কারণ রাজ্য সরকার যারা পরীক্ষা নিয়েছে, রেজাল্ট পাবলিশ করেছে, অন্য দপ্তর স্কুলে পাঠিয়ে দিয়েছে, তারাই যোগ্য অযোগ্য ঠিক করতে পারে না। তাহলে সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে আমরা কেন সুপ্রিম কোর্টে দোষ দেবো? কোর্টকে সম্মান দেওয়া তো প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। সেখানে অন্তিম ভার্ডিক্ট হয়ে গেছে, এখন কি করবে বলুন তো? আমার তো মাথায় কিছু, এই অবস্থা হলে আমি কি করতাম, যে বাড়িতে এসে পড়াশোনা করতাম, আর তো কিছু করার নেই। কারণ আমার ওখানে যাই আন্দোলন করি আর যাই করি না, আমি তো আমার চাকরি ফিরে পাবো না। চাকরি কি করে উনি আর চাকরিটা দেবেন? সেটাই তো কথা। দিলে সবার চাকরি দিতে গেলে তাকে আবার 2016-র মতো দুর্নীতি করতে হবে, তাহলে দুর্নীতি করা ছাড়া চাকরি দিতে পারবে না। সবচেয়ে কি অদ্ভুত রাজ্যে বাস করছি দেখুন, আজকের সারা ভারতবর্ষ জেনে গেল
যে এই বাংলায় কি ঘটেছে, এই বাংলায় কি ঘটছে আজকের। এবং যে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে অযোগ্যরা তারা কিন্তু বুকের বোতাম খুলে হাওয়া খুলে খেয়ে বেড়াচ্ছে যে আমাদের তো কিছু হবে না, আমাদের কিছু হবে না। এবং এই অবস্থায় একেবারে একজন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সুলভ আচরণ দেখাতে পারেনি, তিনি তাদের বলেছে আবার ভাতা। ভাতা তো আমাদের পয়সায়, কার পয়সায় ভাতা দিচ্ছে এত? তার সব ভাতাগুলো দেওয়া দরকার নিত। আপনি 2016 থেকে 2019-এর পর থেকে আপনি কেন প্রতি বছর পরীক্ষা নেননি? কোনো ভাতার দরকার ছিল না তো। একটা ফ্যামিলিতে চাকরি পেলে সে তার 5টা ফ্যামিলি দেখতো আত্মীয় স্বজনের, তাহলে এই ভাতা কন্যাশ্রী যুব সেবের কোনো দরকার ছিল না। আসলে কি জানেন তো, কাজের কাজটা কিছু করছে না, অকাজগুলো বেশি করে ফোরকাস্ট করাচ্ছে, অকাজ যেগুলো সেগুলো ফোরকাস্ট করাচ্ছে। এখন আজকের এইটা যা অবস্থা হয়েছে, আমি তো বললাম আমি এই চাকরিহারা ছাত্রছাত্রীদের পাশে, সব শিক্ষক শিক্ষিকাদের সবসময়ের জন্য পাশে, কিন্তু আজকের এই যে গেটটা ভাঙাটা আমি মেনে নিতে পারলাম একেবারে। কারণ আমি যে কথাটা বলছিলাম যে সরকারি সম্পত্তি আপনি কোনোভাবেই কিন্তু নষ্ট করতে পারেন না। সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, সে যোগ্য বা অযোগ্য শিক্ষক হিসেবে আপনার বক্তব্য থাকতেই পারে, কিন্তু তা বলে সরকারি সম্পত্তি নষ্ট, স্যার এই বিষয়টা না, এটা একেবারেই আজকে রাজ্যবাসী যারা দেখছেন, যারা শিক্ষকতার পেশার মধ্যে নেই বা যারা বয়স্ক ব্যক্তি বা যারা কম শিক্ষিত, তারা এই শিক্ষকদের দেখে কি শিখবে? আমার প্রশ্ন এখানে। আমি তো বলছি তাদের আন্দোলনের মধ্যে যৌক্তিকতা আছে, যথেষ্ট যুক্তি আছে, কিন্তু সেটা এতদিন ধরে এরা বুঝতে পারেনি যে সবাইকে অন্ধকারে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে ফের রিভিউ পিটিশন করলেন। তার পিছনে কি অভিসন্ধি একটাই, অযোগ্যদের কিছুতেই কিন্তু আমি লিস্ট প্রকাশ করব না, কারণ অযোগ্যদের লিস্ট প্রকাশ করলে কিন্তু অযোগ্যরা বলে দেবে এদের থেকে আরো ভয়াবহ হয়ে যাবে অযোগ্যরা। এবং অযোগ্যদের ক্ষেত্রে এই ভাঙচুরটা মেনে নিতে পারতাম, কারণ তারা অযোগ্য, তারা এরম চোর ডাকাতের মতো অনেক কিছু করতে পারে। কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, অযোগ্যরা বলছে আমরা যে অযোগ্য প্রমাণ দেখান, ব্যাস তারা এবারে যুক্তি খাড়া করছে যে আমরা যে অযোগ্য দেখান। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দপ্তর যোগ্য অযোগ্য ঠিক করতে পারছে না? যারা পরীক্ষা নিয়েছে, যারা রেজাল্ট বার করে দিয়েছে, তারা ঠিক করতে পারছে না যোগ্য অযোগ্য? তাহলে কে ঠিক করবে বলুন তো? ভারতবর্ষে, পৃথিবীতে কেউ ঠিক করতে পারে? সুপ্রিম কোর্ট যা দেখেছে, 11 বার বলেছে, 11 বার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট 11 বার বলেছে যে টোটাল আপনি যোগ্য অযোগ্য বাছাই করে দিন না। তাহলে সুপ্রিম কোর্টের কি দোষ? সুপ্রিম কোর্টকে কোনো দোষ দিতে পারে না, সাধারণ মানুষ হিসেবে যে কেউ বুঝতে পারছে। কিন্তু আবার বলছি আমি, এটা আজকের যে গেট ভাঙাটা, শিক্ষক যাদের হাতে কলম থাকা উচিত, আজকে তারা সেইটার বিরুদ্ধে একটা অদ্ভুত ধরনের একটা সিচুয়েশন দেখলো বাংলা। আরো একটা কথা স্যার, আমরা কিন্তু এর আগে ডিআই অফিসে দেখেছিলাম যে সেখানে শিক্ষকরা গেছিল এবং চাকরি হারানোর পর তারপর পুলিশদের সঙ্গে কিন্তু তাদের একটা ধস্তাধস্তি কাণ্ড হয়েছিল। কেউ পুলিশদের পক্ষ নিয়েছিল, কেউ আবার শিক্ষকদের পক্ষ নিয়েছিল। আজকে কোথায় পুলিশ? আজকে কি পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো? পুলিশ এইবারে পুরোপুরিভাবে গেম খেলে নিল আর কি। অর্থাৎ সরকারের এটা যতটুকু মনে করি আমি ছোট বুদ্ধিতে প্ল্যান, যে আগের দিন আপনারা মাইলেজ হারিয়েছিলেন, শ্রদ্ধা হারিয়েছিলেন, সেটা সব কিছুই 100% ওরা নিয়ে বার হয়ে গেছিল চাকরি হারারা। আজকের কিন্তু আপনারা মার খান, রক্তাক্ত হন, কিন্তু আপনারা ওদের গায়ে হাত দেবেন না, আর সেটাই ঘটলো। সিম্প্যাথি সেটাই ঘটলো। এখন সারা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে সরকারি সম্পত্তি নয় ছয় তো আমি করতে পারি, আমি শান্তিপূর্ণভাবে ওখানে মিছিল দেবো। এই যে ডেডলাইন আজকের দিয়েছে, এই ডেডলাইনটা আগে দিলে কি হতো, তাই না? আগে দিলে কি হতো? এবং এই ডেডলাইন হচ্ছে কে 31শে ডিসেম্বরের আগে ডেডলাইন হবে না। ওনার কিছু করার ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের উপরে উঠে বলতে পারে। যা কিছু করছেন সব কিছু, যার বাংলা কথা হচ্ছে ভাঁওতাবাজি। যা সরকার যা কিছু বলছে, স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান যা কিছু বলছে, সব ভাঁওতাবাজি। কারণ আপনারা আজকের এখনই দিন অযোগ্যদের লিস্ট বার করে দিন, তাহলে এরা চলে যাবে। এদেরকে আর মানুষ, এদেরও খারাপ লাগছে। দেখুন, একটা আমার ছাত্রী, সে স্কুলে গেছে, সে শিক্ষিকা স্কুলে গেছে, সে মন খারাপ এমনি বলে সে শুধু রুটি আর আলু ভাজা নিয়ে গেছে। তাকে সিনিয়র শিক্ষিকারা কি বলছেন দেখুন, সিনিয়র শিক্ষিকারা বলছে
এখন তো 31শে ডিসেম্বর আসেনি, এত তাড়াতাড়ি শুধু ওই আলু ভাজা দিয়ে খাচ্ছ? ভাবুন, তাহলে এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, এটা একদম স্বাভাবিক। তাহলে সামাজিক সম্মান এদের ফিরিয়ে দেওয়ার একমাত্র দায় মাননীয় মুখ্যমন্ত্রীর। এক্ষুনি রাতারাতি অযোগ্যদের লিস্ট প্রকাশ করে দিক, এরা কিন্তু এখান থেকে চলে যাবে, তারপরে এরা সিদ্ধান্ত নেবে কি করব। কিন্তু সেই জিনিসটা তৈরি করছেনই না, আর করবেনই না।